প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আজকের আমি ক্লাস নিয়ে এলাম। বাংলা বিষয়ের প্রথম যে সেট রয়েছে, এইচএসের প্রথম যে সেটটি রয়েছে বাংলা বিষয়ের ক্লাস করব, অর্থাৎ তোমাদের যে চতুর্থ সেমিস্টারের এবিটিএ বেরিয়েছে সেই এবিটিএ থেকে একের প্রশ্ন। শহরে গৌরবী আর হায়ার সমাজ অনেক বড়, সমুদ্রের মতন গৌরবী ও হায়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতন কেন এমন বলা হয়েছে? উত্তরটা দেখে নাও। গৌরবী ও হায়ার সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের সমাজকে সমুদ্রের মতন বলার কারণ। গৌরবী ও হায়ার পরিচয় এখানে দেওয়া রয়েছে, দেখো। গৌরবী ও হায়া হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া গল্পের দুটি প্রধান চরিত্র। গৌরবী একজন বিধবা নারী, যিনি তার জীবন সংগ্রামে লিপ্ত। হায়া তার প্রতিবেশী এবং তার জীবন সুখ দুঃখের সঙ্গী। সমাজকে সমুদ্রের মতন বলার কারণ। শহরে তাদের সমাজকে সমুদ্রের মতন বলা হয়েছে যে তার কারণটা আছে সমুদ্র যেমন বিশাল এবং তার গভীরতা অপরিমেয়, তেমনি শহরে সমাজও অনেক বড় এবং বৈচিত্র্যময়। এই সমাজে বিভিন্ন ধরনের মানুষের বসবাস এবং প্রত্যেকের জীবনযাত্রা আলাদা। সমুদ্রে যেমন ঢেউ থাকে, শহরে সমাজেও তেমনি মানুষের জীবনের উত্থান পতন রয়েছে, সুখ দুঃখ রয়েছে, আনন্দ বেদনা মিশে থাকে। এই জন্য তারপর দেখো নেক্সট 1-2 প্রশ্ন বলা রয়েছে ছোট গল্প হিসাবে হলুদ পোড়ার মানে এখানে দেখো স্পেলিংটা একটু ঠিক করে নেবে তোমরা। এটা হচ্ছে গল্প হবে আর কি। তো গল্প হবে, গল্পটির যেখানে যেখানে স্পেলিং ভুল হয়ে গেছে আমি সংশোধন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। সার্থকতা বিচার করো। ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পের সার্থকতা দেখে নাও। হলুদ পোড়া গল্পটি একটি সার্থক ছোট গল্প। ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলি যেমন সংক্ষেপণ, একমুখিতা এবং হঠাৎ সমাপ্তি, এই গল্পে তা সুন্দরভাবে ফুটে উঠেছে সবগুলো। গল্পের মূল বিষয়বস্তু হলো গ্রামীণ জীবনের সরলতা, দুঃখ কষ্ট এবং মানুষের জীবন সংগ্রামের চিত্র। গল্পের চিত্রগুলি বাস্তবসম্মত এবং তাদের জীবনের ঘটনাগুলি পাঠকের মনে গভীর ছাপ ফেলে। গল্পের নামকরণও সার্থক হয়েছে, অর্থাৎ যথার্থ হয়েছে, যা গল্পের মূল ভাবকেও প্রকাশ করে। এবারে দেখো আমরা 2-এর দাগে যাব। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রশ্নগুলোর মান কিন্তু 5 করে, ঠিক আছে। 2-এর 1-এর প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রয়েছে, ভারতের সেই স্বর্গে কর জাগরতি, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত হয়েছে? দেখে নাও অ্যান্সারটা। দেখো এখান থেকে লেখা রয়েছে ভারতের সেই স্বর্গে করো, এখানে আঁকাটা দিয়ে দেবে, ঠিক আছে। জাগরতি বা এই প্রার্থনাটি প্রার্থনা কবিতায় প্রকাশ। দেখো এই প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের কাছে করেছেন। কবি চেয়েছেন যে ভারত যেন আবার তার প্রাচীন গৌরব ফিরে পায় এবং জ্ঞান ও ধর্মের আলোয় আলোকিত হয়, ঠিক আছে। ভারত যেন স্বর্গের মতন পবিত্র এবং সুন্দর হয়ে ওঠে, সেখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করে। 2-এর প্রশ্ন দেখো বলা রয়েছে তোমাদের জন্য, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, ঠিক আছে। এই চিত্র কেন এলো না, ঠিক আছে। কবিতায় যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। তোমরা স্পেলিংগুলো একটু দেখে রাখো, যেখানে সংশোধন করার আমি করে দিচ্ছি। কেন এলো না, কবিতায় মৃত্যুর চিত্র কেন এলো না। কবিতাটিতে এই লাইনটির মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা এবং মৃত্যুর নির্মম চিত্র ফুটে উঠেছে। বাবা যুদ্ধ থেকে ফিরে এসেছেন কিন্তু ছেলে ফেরেনি, এই যুদ্ধের কারণে পরিবারের সদস্যদের হারানোর বেদনা প্রকাশ করে। তারপরে দেখো এই চিত্রটি যুদ্ধের বিরুদ্ধে কবির প্রতিবাদ এবং শান্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরে। এবারে দেখো 3-এর দাগে যাব। বলা রয়েছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 নাম্বার প্রশ্নের মান। দেখো বলা রয়েছে আমি গ্রেজ লুকিয়ে, আরেকবার বলছি, এখানে দেখো পরবর্তী প্রশ্ন যাব। এখানে দেখো একটু স্পেলিংটা ঠিক করবে, এটা হচ্ছে রোজ হবে। এখানে দেখো পরবর্তী প্রশ্নে যাব। 3-এর 1-এর প্রশ্ন আমি, এখানে দেখো এটা একটু রোজ করে নেবে তো, ঠিক আছে। যেখানে যেখানে ভুল হয়েছে আমি সংশোধন করে দিচ্ছি, তাড়াহুড়োয় তৈরি করছি তো, তোমাদের পুরোটা কমপ্লিট করিয়ে দেবো বলে আমি যেন আলোচনা করে দিচ্ছি মুখে, তোমরা শুনে শুনে খাতাতে লিখে নিতে পারো। দেখো আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুজ্যেমশাই কেউ জানে না কেন তিনি গ্রিন রুমে ঘুমান, সংক্ষেপে তার পরিচয় দাও। গ্রিন রুমে ঘুমানোর কারণ এবং বক্তার পরিচয় দেখে নাও। পরিচয়, এই উক্তিটির বক্তা হলেন নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি একজন মঞ্চ অভিনেতা।
ঘুমানোর কারণ দেখো, এই জন্য কারণ বলে এখানে দিয়ে দিয়েছি। দেখো তিনি গ্রিন রুমে ঘুমানোর মানে কারণ তিনি নিঃসঙ্গ এবং তার নিজের কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই। মঞ্চেই তার জীবন এবং গ্রিন রুমেই তার আশ্রয়স্থল, মানে গ্রিন রুমটাই। তারপরে দেখো হয়ে উঠে আর কি, তিনি চান না কেউ তার এই একাকিত্ব এবং অসহায়তার কথা জানুক। তারপরে দেখো নেক্সট 3-2 জাগো, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, এটাই তোমাদের প্রশ্ন। মান 5, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ। দেখো কি বলা রয়েছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন অভিজ্ঞ এবং প্রতিভাবান মঞ্চ অভিনেতা। ঠিক আছে, তারপর দেখো তিনি জীবন সম্পর্কে হতাশ এবং একাকী। তিনি শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসেন এবং অভিনয়কে জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করেন। তার চরিত্রের এক ধরনের বৈরাগ্য এবং দর্শন ফুটে উঠেছে, যা অনেকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এবারে দেখো 4-এর একে যাব, বলা রয়েছে দেখো তার আগে নির্দেশটা অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 10 নাম্বার রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন 5 করে আর কি। 4-এর একের প্রশ্ন, সাংকেতিক নাটক কাকে বলে? ডাকঘর নাটকের নামকরণে সার্থকতা বিচার করো। দেখো সাংকেতিক নাটক কাকে বলে, ডাকঘর নাটকের নামকরণে সার্থকতা বিচার করো। এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে। দেখো সাংকেতিক নাটক, প্রথমে সাংকেতিক মানে নাটক হলো এমন এক ধরনের নাটক যেখানে চরিত্র, ঘটনা এবং পরিবেশের মাধ্যমে গভীর এবং প্রতীক অর্থ প্রকাশ করা হয়। এই নাটকের মানে ব্যবস্থাপনার চেয়ে প্রতীকী তাৎপর্য বেশি গুরুত্বপূর্ণ। নামকরণের সার্থকতা, ডাকঘর নাটকটি একটি মানে সার্থক সাংকেতিক নাটক। এখানে ডাকঘর হলো মুক্তির প্রতীক এবং মানে অমলের চিঠি পাওয়ার আকাঙ্ক্ষা হলো জীবনের প্রতি তার আশা এবং মৃত্যুর পর মুক্তি লাভের আকাঙ্ক্ষার প্রতীক, তাই নামকরণটি যথার্থ হয়েছে। 4-2 যাব, ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি আলোচনা করো। অমলের চরিত্র আলোচনা করতে বলেছে। দেখো অমল ডাকঘর নাটকের কেন্দ্রীয় চরিত্র। ঠিক আছে, তারপরে লিখবে যে সে একজন অসুস্থ ছেলে। ঠিক আছে, যে ঘরের মধ্যে বন্দি জীবন কাটায়, মানে সে অসুস্থ তাই ঘরের মধ্যে বন্দি জীবন কাটায়। সে কল্পনাপ্রবণ এবং বাইরের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী। সে রাজার চিঠির জন্য অপেক্ষা করে, যা তার মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। অমল চরিত্রটি জীবের আশা, মুক্তি এবং মৃত্যুর প্রতীক, এটাই লিখবে। এবার দেখো 4-3 প্রশ্ন, আমাকে চুপি চুপি বলো না ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? কে কাকে বলেছে? কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছেছে তা মানে এই ডাকঘর পরবর্তী পেজে আছে। আচ্ছা, তার ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো বলা রয়েছে। দেখো এখানে এইটা আছে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, তো উত্তরটা কি লিখবে? দেখো বক্তা, শ্রোতা এবং রাজার চিঠি পৌঁছানোর ঘটনা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। বক্তা ও শ্রোতা কী লিখবে? এই উক্তিটি অমল বলেছে মাধব দত্তকে। চিঠি পৌঁছানোর ঘটনা, রাজার চিঠি সরাসরি অমলের কাছে এসে পৌঁছায়নি। নাটকের শেষে দেখা যায় যে অমলের মৃত্যুর পর রাজা ডাকহরকররা এসে জানায় যে রাজার চিঠি এসেছে। এই চিঠিটা আসলে মৃত্যুর প্রতীক, যা অমলকে এই পৃথিবী থেকে মুক্তি দেয়। এটাই লিখবে। 4-4 প্রশ্ন দেখবো, বলা রয়েছে দেখো আমাকে কে কবিরাজ বাইরেতে যেতে বারণ করেছে? আচ্ছা, 4-4 প্রশ্ন দেখবো। দেখো আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, কাকে কেন কবিরাজ বাইরে যেতে বারণ করেছে? এই প্রসঙ্গে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথন নিজের ভাষায় লেখো, এটাই বলেছে। ঠিক আছে, প্রথমের উত্তরটা হবে অমলকে বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অমল নামের ছেলেটিকে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে কারণ সে অসুস্থ ছিল, তার কঠিন ব্যারাম হয়েছিল এবং কবিরাজ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিল। সেই প্রসঙ্গে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথনটি নিজের ভাষায় লেখা হলো। দেখে নাও, এভাবেই তোমরা লিখবে যাতে পরীক্ষক বুঝতে পারে। অমল অসুস্থ থাকায় কবিরাজ তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিল। একদিন প্রহরীকে দেখে অমল তাকে জিজ্ঞাসা করে, তোমরা বুঝি রাজার কাজ করো? প্রহরী উত্তর দেয় যে তারা রাজার কাজ করে এবং অমলকে তার দরজা বন্ধ করে ঘরে থাকতে বলে, মানে তারা আর কি থাকতে বলে। অমল বলে যে কবিরাজ তাকে বাইরে যেতে বারণ করেছে, কিন্তু তার মানে মানে তার মনে হয় বাইরে যাওয়াটা মানে অত খারাপ নয়।
প্রহরী তখন অমলকে বোঝায় যে রাজার হুকুম মানা উচিত এবং দরজা বন্ধ না করলে রাজার লোকেরা তাকে ধরে নিয়ে যাবে। অমল তখন জিজ্ঞাসা করে যে রাজা কি তাকে মেরে ফেলবে? প্রহরী বলে, না, রাজা তোমাকে ভালোবাসেন, তাই তোমাকে পাহারা দিয়ে রাখেন। এবারে দেখো 5 দাগের কী নির্দেশ দেওয়া রয়েছে, বলা রয়েছে দেখো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে, আচ্ছা বলা রয়েছে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন দেখো, চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। কি বলবে দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং বেঙ্গল স্কুল অফ আর্টস এর প্রতিষ্ঠাতা। এটা লিখবে। তিনি প্রাচ্য পাশ্চাত্য চিত্রকলার সংমিশ্রণে এক নতুন শৈলীর জন্ম দেয়, যা ভারতীয় চিত্রকলার এক নতুন দিগন্ত খুলে দেয়। তার আঁকা ভারত মাতা ছবিটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল। তিনি বহু শিষ্য তৈরি করেছিলেন, যারা পরবর্তীকালে ভারতীয় চিত্রকলায় ভারতীয় চিত্রকলাকে সমৃদ্ধ করেছে আর কি, এটা লিখবে। তার কাজের মধ্যে তিনি ভারতীয় শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। এটাই লিখবে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে উত্তরটা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 5-2 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান নিরূপণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে রাখো। কি লিখবে, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান। সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং লেখক। তার পরিচালিত প্রথম যে চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতি লাভ করে এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। তিনি তার চলচ্চিত্রের বাস্তবসম্মত চিত্রনাট্য, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সূক্ষ্ম পরিচালনার জন্য পরিচিত। তারপরে কি লিখবে না, তার পরিচালিত অপু ট্রিলজি, ঠিক আছে, আরেকবার বলছি, অপু ট্রিলজি, চারুলতা, হীরক রাজার দেশে ইত্যাদি চলচ্চিত্রগুলি ক্লাসিক হিসেবে গণ্য হয়। তিনি অস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এবং বাংলা চলচ্চিত্রে তার স্থান চিরস্মরণীয়। এবারে দেখো 6 দাগে যাব, বলা রয়েছে দেখো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে এর মধ্যে আর কি একটি প্রবন্ধ রচনা করো। দুটো দেওয়া রয়েছে আর এখানে কিন্তু এগুলোর মান 10 করে। দেখো বলা রয়েছে 6-1 প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। মান 10। এবারে দেখো বলা রয়েছে নতুন মাস্টার, ঠিক আছে। দেখো নতুন মাস্টার মশাই আর কি, তো এর সম্পর্কে কি লেখা রয়েছে, শ্রেণীতে যে সব বই নিয়ম করেই পড়তে হয়, কমা দেওয়া লেখা রয়েছে, মাস্টার মশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন। আচ্ছা আমি বইতে পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, ঠিক আছে। আগে পড়ে শুনে দিই। এটুকু তো প্রত্যাশিতই, মনকে নিশ্চয় একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা। পূর্ণচ্ছেদ দিয়ে লেখা রয়েছে দেখো, কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টারমশাইদের এই প্রথা ভাঙবার সাহস। পূর্ণচ্ছেদ দিয়ে লেখা রয়েছে দেখো, পাঠ্যরেখা স্থিরতার মধ্য থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোরকে তারা চালিয়ে দেয় কোনো অভাবনীয়র দিকে, কমা দিয়ে লেখা রয়েছে দেখো, কোনো স্বপ্নের দিকে, কমা দিয়ে লেখা রয়েছে কোনো চ্যালেঞ্জের দিকে, কমা দিয়ে লেখা রয়েছে, তাহলে সে মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায়, কমা দিয়ে লেখা রয়েছে পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ। তো এর পরিপ্রেক্ষিতে এটা পুরোটাই লেখা রয়েছে, ঠিক আছে। তো এর উত্তরটা কি লিখবে দেখো, প্রদত্ত অনুচ্ছেদটি মূল ভাবকে ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ নিচে উপস্থাপন করা হলো। এভাবে তোমরা লিখবে, নতুন মাস্টার মশাই লিখে এরকমই চিহ্নটা দেবে, প্রথা ভাঙার কারিগর এরকম লিখবে আর কি, মানে চিহ্নটা দিয়ে লিখবে আর কি। এটা হচ্ছে তোমার হেডলাইন লেখার, এটা হচ্ছে লেখার হেডলাইন এটা। তারপরে লিখবে ভূমিকা, ঠিক আছে। ভূমিকা লিখলে কি লিখবে, শ্রেণীতে যে সব বই নিয়ম করেই পড়তে হয়, কমা দিয়ে লিখবে মাস্টার মশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন। এটুকু তো প্রত্যাশিতই, পূর্ণচ্ছেদ, মনকে নিশ্চয় একটু একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা।
পূর্ণচ্ছেদ। কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টার মশাইদের এই প্রথা ভাঙবার সাহস। পূর্ণচ্ছেদ। পাঠ্যরেখার স্থিরতার মধ্য থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা চালিয়ে দেন কোনো অভাবনীয়র দিকে, ঠিক আছে, অভাবনার দিকে আর কি, কমা দিয়ে লিখবে কোনো স্বপ্নের দিকে, কমা দিয়ে লিখবে কোনো চ্যালেঞ্জের দিকে, কমা দিয়ে লিখবে, তাহলে সে মন হয়তো অনেক দিন পুষ্টি পেয়ে যায়, কমা দিয়ে লিখবে পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ। এই নতুন মাস্টার মশাই আসলে তথাকথিত সিলেবাসের শৃঙ্খল ভেঙে শিক্ষার্থীর কল্পনাকে ডানা মেলতে শেখান, নতুন মাস্টার মশাইরা আর কি। বাঁধাধরা শিক্ষার সীমাবদ্ধতা। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেকটা যন্ত্রের মতন, সেখানে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে আসা, কমা দিয়ে লিখবে ঘন্টার আওয়াজে পাঠ পরিবর্তন, একটা ক্লাস শেষ হওয়ার পর যে ঘন্টাটা পড়ে, সে ঘন্টাটা পড়লে আবার একটা ক্লাস আরম্ভ হয়, সেটাই হচ্ছে পাঠ পরিবর্তন। এবং বছরের শেষে পরীক্ষার খাতায় মুখস্থ করার বিষয়গুলি উগরে দেওয়ার নামই হলো শিক্ষা। শিক্ষকরা এখনও পাঠ্য বইয়ের অনুগত ভৃত্য হিসাবে কাজ করেন। এতে হয়তো মেধার পরিচয় মেলে, কিন্তু সৃজনশীলতা বা প্রাণের স্পন্দন হারিয়ে যায়। কেবল পাঠ্য বইয়ের তথ্য দিয়ে মনকে শিক্ষিত করা যায় ঠিকই, কিন্তু তাকে আলোকিত করা যায় না। আচ্ছা, এবারে দেখো পয়েন্ট করবে নতুন মাস্টার মশাইয়ের দর্শন। এটা লিখবে, কি লিখবে? নতুন মাস্টার মশাই কোনো বিশেষ ব্যক্তি নন, বরং এক আধুনিক ও মানবিক শিক্ষা দর্শনের প্রতীক। তিনি ক্লাসে এসে শুধু ইতিহাসের সাল বা ভূগোলের মানচিত্র শেখান না, বরং সেই গল্পের পিছনে গল্পটি তুলে ধরেন। সেই গল্পের পিছনে গল্পটি কি না, কোনো একটি বিষয়ের তার ব্যাখ্যা তুলে ধরেন আর কি। তিনি ছাত্রছাত্রীদের শেখান কিভাবে আকাশের নীলকে অনুভব করতে হয়, কিভাবে বৃষ্টি পড়ার ছন্দে গান খুঁজে পেতে হয়। তার পাঠ্যদানের ভঙ্গি কোনো রুটিনে বাঁধা থাকে না। তিনি জানেন যে প্রতিটি কিশোরের মনে একটি করে সুপ্ত জগৎ থাকে, কমা দিয়ে লিখবে সেই জগতের দরজায় টোকা দেওয়াই তার প্রধান কাজ। অভাবনীয়র দিশারি ও স্বপ্নের কারিগর প্রথা ভাঙা শিক্ষকরা যখন পাঠ্য বইয়ের পাতা সরিয়ে কোনো মহাকাশ অভিযানের গল্প বলেন বা অজানাকে জানানোর অজানাকে জানার যে রোমাঞ্চ আর কি, সেটা জাগিয়ে তোলেন, তখন কিশোরের মনের আলস্য কেটে যায়, পড়ায় বোরিং যে ভাবটা সেটা কেটে যায়। পড়ার মাঝে মাঝে যেমনটা করে থাকে শিক্ষকরা, তারা ছাত্রদের হাতে এমন কিছু তুলে দেন যা সিলেবাসের নেই। হয়তো কোনো দুর্লভ কবিতা, কোনো বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, অথবা কোনো অসাধ্য সাধনের জেদ। এই অভাবনীয়র দিকে যাত্রাই শিক্ষার্থীর মনে স্থায়ী পুষ্টি। যখন একজন শিক্ষক বলেন তুমি চাইলে তুমিও পারবে নতুন কিছু আবিষ্কার করতে, তখন জন্ম নেয় একটি নতুন স্বপ্ন। পরবর্তী পয়েন্ট করবে শিক্ষার্থীর জীবনের প্রভাব। একজন প্রথা ভাঙা মাস্টার মশাইয়ের সান্নিধ্যে এসেই ছাত্ররা কেবল তথ্যের ভাণ্ডার হয় না, তারা সংবেদনশীল মানুষ হয়ে ওঠে। তারা শেখান যে, অর্থাৎ শিক্ষকরা শেখান ছাত্রদের আর কি, যেন বলা রয়েছে, তারা শেখান যে জয় পরাজয় বড় কথা নয়, কমা দিয়ে লিখবে, বরং নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার মধ্যেই জীবনের সার্থকতা। পূর্ণচ্ছেদ দেবে। এই অনুপ্রেরণা শিক্ষার্থীদের সারা জীবনের পথেও হয়ে থাকবে আর কি, নির্দেশ হয়ে থাকবে। পাঠ্য বইয়ে পড়া তারা ভুলে যেতে পারে, কিন্তু শিক্ষকের সেই মায়াবী দুশ্চিন্তাহীন জগৎকে স্পর্শ করার মুহূর্তগুলো তারা কখনো ভোলে না। উপসংহার দেবে, প্রকৃত শিক্ষা কোনো চার দেওয়ালের বন্দিদশা নয়, বরং তা হলো মুক্ত আকাশের সন্ধান। আজকের যুগে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে এখানে, এবং যন্ত্রের ব্যবহার বাড়ছে অর্থাৎ রোবটের আর কি, তখন মানুষের মনকে সজীব রাখার জন্য এমন নতুন মাস্টারমশাইদের খুব প্রয়োজন, যারা পাঠ্য বইয়ের শুষ্ক তত্ত্বের ওপর আনন্দের প্রলেপ দেবেন এবং কিশোর মনকে সাহসের সাথে স্বপ্নের পথে চলতে শেখাবেন। তবেই শিক্ষা কেবল জীবিকা অর্জনের মাধ্যমে না হয়ে জীবনের পূর্ণান্নতা হয়ে উঠবে। ঠিক আছে, এই অবধি দেবে তোমরা। তারপরের প্রশ্ন এবং উত্তরটা দেখব। তো দেখো, এবারে আমরা 6-2 প্রশ্নের উত্তরটা দেখব সরাসরি। তার আগে একটা কথা বলে দিই, এখানে তোমাদের যে উত্তরগুলো আমি দেখিয়ে এলাম,
এই যে প্রশ্নগুলো দেখিয়ে এলাম উত্তরগুলো, এগুলো তোমাদের দেখলে মনে হবে হয়তো ছোট ছোট লেখা, হ্যাঁ, কিন্তু না, তোমাদের শর্টকাটে তৈরি করা, সব ক্যাটাগরি স্টুডেন্টের কথা মাথায় রেখে, যারা লোয়ার ক্যাটাগরি, মিডিয়াম ক্যাটাগরি এবং হায়ার ক্যাটাগরি, তোমরা এভাবে লিখলে কিন্তু পূর্ণমানটা পাবে। কোনোটাই 5 নম্বরের রয়েছে প্রশ্নের মান, কিন্তু শব্দ সংখ্যা দেওয়া রয়েছে 400 শব্দ। তো শব্দ সংখ্যাটা তোমরা সবসময় বিচার বিবেচনা করে লিখবে উত্তরগুলো, এরকমই শর্টকাটে উত্তর লেখার চেষ্টা করবে, তাহলে ফুল মার্কস পাবে। এটুকু আমি বলে দিলাম। তো চলো আমরা এবারে নেক্সট যে 6-2 প্রশ্নটা, এটা একটু বড়, কেননা 10 নাম্বার লিখতে হবে। তো দেখে নাও কিভাবে লিখবে। বিশ্ব পথিক সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, এভাবে লিখবে তোমরা। তারপরে ভূমিকা দেবে। বাংলা সাহিত্যের আঙিনায় যে কজন লেখক তাদের পাণ্ডিত্য, রসবোধ এবং বিশ্বজননীর দৃষ্টিভঙ্গি দিয়ে পাঠকদের মুগ্ধ করেছে, তাদের মধ্যে অগ্রণ্য হলেন সৈয়দ মুজতবা আলী। তিনি ছিলেন একাধারে বহুভাষাবিদ, পর্যটক এবং রম্য রচনার জাদুকর। তার কলমে শুষ্ক তথ্য হাস্যরসের স্পর্শে জীবন্ত হয়ে উঠত। বাংলা গদ্য সাহিত্যে তিনি এক নতুন ঘরানার জন্ম দিয়েছেন। জন্ম ও শৈশব: সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর তদানীন্তন অবিভক্ত ভারতবর্ষের শ্রীহট্টের, অর্থাৎ বর্তমান যেটা সিলেটে অবস্থিত বাংলাদেশের, করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সিকান্দর আলী ছিলেন একজন সরকারি কর্মচারী। তার শৈশব ও কিশোরের একটা বড় অংশ মানে তার শৈশব ও কৈশোরের একটা বড় অংশ কেটেছে সিলেটের পাহাড় ও প্রকৃতির কোলে। শিক্ষা ও রবীন্দ্রনাথের সান্নিধ্য, এই পয়েন্টটা দিয়ে কীভাবে লিখবে। মুজতবা আলী প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে, মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা বলতে প্রাইমারি শিক্ষার কথা বলা আছে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য হ্যাঁ শান্তিনিকেতনে পাড়ি জমান। সেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। কবির সান্নিধ্য তার জীবন দর্শন ও সাহিত্য চেতনাকে শানিত করেছিল। শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। এরপর উচ্চশিক্ষার আকাঙ্ক্ষায় তিনি জার্মানি যান এবং বন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা সম্পন্ন করে বৈচিত্র্যময় কর্মজীবন ও প্রবাস জীবন। সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন ছিল আক্ষরিক অর্থেই বিশ্বব্যাপী বিস্তৃত। তিনি আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করে। পরবর্তীকালে তিনি মিশরের কায়রো, পাকিস্তানের করাচি এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে এবং শিক্ষকতা করেছেন। বিদেশের মাটিতে থাকলেও তার হৃদয় সর্বদাই বাংলা ভাষা ও সংস্কৃতিতে প্রবাহমান ছিল। করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। সেখানে আজও প্রাচীন বাংলার মূল্যবান পুঁথি সংরক্ষিত আছে, মূলত তারই ঐকান্তিক প্রচেষ্টায়। সাহিত্যিক বৈশিষ্ট্য ও গ্রন্থসমূহ: মুজতবা আলীর রচনার প্রধান বৈশিষ্ট্য হল পাণ্ডিত্যের সঙ্গে হাস্যরসের স্বতঃস্ফূর্ত প্রকাশ। তিনি গম্ভীর বিষয়কে অতি সহজে পাঠকদের সামনে তুলে ধরতে পারেন। তার রচনায় ফরাসি, জার্মানি, ইংরেজি, আরবি ও ফরাসি শব্দের সার্থক প্রয়োগ দেখা যায়। তার অমর দৃষ্টিসমূহ হল ভ্রমণ কাহিনী, দেশ বিদেশে, জলে ডাঙায়, রম্য রচনা ও প্রবন্ধ, পঞ্চতন্ত্র, চাচা, কাহিনী, ময়ূরকণ্ঠী, ধূপছায়া, উপন্যাস ও অন্যান্য, যেটা হচ্ছে শবনম, অবিশ্বাস্য, দ্বন্দ্ব, মধুর, দেবঘরে ও অন্যান্য। তারপরে এটা হচ্ছে রাজা উজির, কতনা, অশ্রুজল, এগুলো। তারপর স্মৃতিকথা, গুরুদেব ও শান্তিনিকেতন। উপসংহার, তারপরে সবশেষে দেবে এটা বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র 1974 সালের 11ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি আজ শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু তার দৃষ্টিভাবনা তাকে অমর করে রেখেছে। হাস্যরসের মাধ্যমে মানুষের জীবনের গভীর সত্যগুলো তুলে ধরার যে ক্ষমতা তার ছিল, তা আজও অতুলনীয়। বাঙালির মানসপটে তিনি চিরকাল বিশ্বপথিক হিসেবে অমর হয়ে থাকবেন। এটুকুই লিখবে। এই ছিল টোটাল তোমাদের বাংলা পেজের সমস্ত প্রশ্ন ও তার উত্তর। প্রথম যে পেজটা, কমেন্টে জানাও যদি কোথাও ভুল থাকে। 3 জায়গায় টোটাল স্পেলিং ভুল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর পিডিএফটা তোমরা যদি নিতে চাও 1 টাকার বিনিময়ে পিডিএফটা নিতে পারো। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।